আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল বিকেলে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়াতে যে আলোচনা সভাটি হলো এবং সেখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন সেটা নিয়েই গতকাল এবং আজকে দিনভর আলোচনা চলছে। শুধু যে বাংলাদেশের ভেতরে বা বাঙালিদের ভেতরে আলোচনা চলছে তা নয়, সারা পৃথিবীর কমপক্ষে 254টা ইন্টারন্যাশনাল মিডিয়া এই ভাষণটিকে নিয়ে নিউজ করেছে, অনেকেই ভাষণটিকে লাইভ সম্প্রচার করেছে। আজকে শেখ হাসিনার ভাষণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকুন। 5ই আগস্ট এই জঙ্গি হামলার 2 বছর পূর্তি এবং এই উপলক্ষে বাংলাদেশ সরকার ব্যাপক উদযাপনের আয়োজন করেছিল, কিন্তু প্রতিটি আয়োজনই কোনো না কোনো ভাবে হয় মারামারি না হলে ধাক্কাধাক্কি মানে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে অধিকাংশই। ঢাকায় শুধু না, ঢাকার বাইরে থেকে যত খবর পেয়েছি মারামারি খুব কমন একটা বিষয়। কোথাও কোথাও দেখলাম পিটিয়ে জঙ্গিদের পানিতে পুকুরে নামিয়ে দিয়েছে। তো একদিকে এই 5ই আগস্ট, সেখানে আবার কালকে বৃষ্টি হয়েছে। কনসার্ট ফর ডেমোক্রেসি বৃষ্টিতে পুরোটা হতে পারেনি। সেখানে আবার আমাদের সময়ের জনপ্রিয় পপ গায়ক ব্যান্ড গায়ক হাসান, আর্কের হাসান, এত কষ্ট কেন ভালোবাসায় সে মেয়েলি কণ্ঠে গান গেত, কালকে কারা যেন গান গা অবস্থা তার মুখে বোতল ছুঁড়ে মেরেছে। সো এরকম নানা রকমের অরাজকতা, সন্ত্রাস, এসবের মধ্য দিয়ে দেশে যখন 5ই আগস্ট পালিত হয়েছে, তখন শেখ হাসিনার মাস্টার স্ট্রোক, যেটা গতকাল বলেছি, সামান্য একটা আলোচনা সভা, সেটা দিয়েই তিনি প্রচার, অ্যাটেনশন, সবকিছুর কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা ছিলেন। কালকে যেটা হয়েছে, মানে আমি একটা জিনিস শুরুতে বলি যে রয়টার্স কেন শেখ হাসিনাকে এত গুরুত্ব দিচ্ছে। এই ব্রিটিশ সংবাদ মাধ্যমটা খুবই শক্তিশালী এবং তারা কিন্তু এইভাবে শেখ হাসিনাকে কন্টিনিউয়াসলি কাভারেজ দিচ্ছে, এটার পেছনে একটা ইন্টারন্যাশনাল গেম আছে। এইটা আমাদের একটু বুঝতে হবে। যেটা বললাম যে 254 প্লাস ইন্টারন্যাশনাল মিডিয়া শেখ হাসিনার এই ভাষণ কভার করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 44 কোটি ভিউ হয়েছে তার ভাষণের বিভিন্ন অংশের, সরাসরি লাইভ, পরে আবার শর্ট ভিডিও করেছে, সব মিলিয়ে 44 কোটি ভিউ হয়েছে সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত। কি ছিল এই ভাষণে? আমি প্রথমে একটু কন্টেন্ট নিয়ে আলাপ করি। কন্টেন্ট কিন্তু তিনি দেশে ফিরবেন, এটা আমরা আগেও শুনেছি। কালকে একটু স্পেসিফিক্যালি বলেছে ডিসেম্বরে ফেরার ব্যাপারটা। এছাড়া অন্যান্য কথা, গতকাল ছিল শেখ কামালের জন্মদিন, স্বভাবতই তার ছোট ভাই, তিনি আবেগপ্রবণ ছিলেন, শেখ কামালকে নিয়ে কথা বলেছেন, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছেন এবং আরো ইন্টারেস্টিং হলো যে কথা ছিল তিনি লাইভে যুক্ত হয়ে অডিও ভাষণ দেবেন, যদিও অনেকেই আশা করেছিল তাকে ভিডিওতে দেখবে। যাই হোক, এবং কথা ছিল যে তিনি বক্তৃতা দেবেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি দেবেন না, এরকমই একটা প্ল্যান ছিল। এবং সজীব ওয়াজেদ জয়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন, এভাবেই প্ল্যানটা করা ছিল। কিন্তু সংবাদ সম্মেলনের এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং যতদূর খবর পেয়েছি সজীব ওয়াজেদ জয়ও মায়ের কাছে টেক্সট করেছে যে কিছু প্রশ্নের উত্তর দিতে, এবং শেখ হাসিনা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। একেবারে নিন্দুক যারা শেখ হাসিনার নাম শুনতে পারে না, তারা অনেকেই বলছেন যে এই ভাষণে নতুন কি আছে। এটা কি আসলে শুধু একটা ভাষণ, তার উচ্চারিত শব্দাবলী? আমার কাছে তো মনে হয় যে এটা ভাষণের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীর
শেখ হাসিনার প্রতি আগ্রহ, এবং এখনো বাংলাদেশ, সাউথ এশিয়া রিলেটেড জিওপলিটিক্যাল সিচুয়েশন সবকিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু শেখ হাসিনা অবস্থান করছেন, এবং সেটা আবার গতকাল প্রমাণ হলো। তিনি যেন এই ভাষণটা না দিতে পারেন, এটার জন্য বাংলাদেশ সরকার এমন কিছু নাই যে তারা করেনি, কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকারের এই আবেদন, নিবেদন, অনুরোধ এগুলোকে কোনো পাত্তা দেয় নাই, বরং ভারত সরকার বুঝিয়ে দিয়েছে। তারা বলেছে এটা একটা বেসরকারি আয়োজন, কিন্তু তাছাড়াও তারা বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের প্রশ্নে, আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনা এখনো তাদের লং টার্ম পার্টনার, পলিটিক্যাল পার্টনার। এটা কিন্তু কালকে ভারত বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার এত নার্ভাস ছিল যে আমাদের ফরেন মিনিস্ট্রি একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টটা 1 ঘন্টায় তারা 9 বার কারেক্ট করেছে। আপনি যদি বাংলাদেশ ফরেন মিনিস্ট্রির ফেসবুক পেজে যান এবং ভিউ এডিট হিস্ট্রি দেখেন এই স্টেটমেন্টটা, দেখবেন যে 9 বার তারা চেঞ্জ করেছে স্টেটমেন্টটা। তো 1 ঘন্টায় 9 বার চেঞ্জ করার, তারপরেও স্টেটমেন্টে প্রচুর ভুল আছে, ইনফরমেশনের ভুল, বানান ভুল, মানে কাপাকাপি অবস্থা। এবং আমরা দেখলাম যে যারা এই ভাষণটা সম্প্রচারে বাধা দিয়েছে, মানুষজনকে নিবৃত করার চেষ্টা করছে, তারাও এই ভাষণটা দেখেছে। কারণ ওখানে যখন আপনি জয়েন করবেন তখন আপনার নামটা দেখা যায়, এবং সেই স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে মানুষ দল বেঁধে এই ভাষণ দেখেছে। সরকার চেষ্টা করেছে, বাংলাদেশের মিডিয়ায় নিউজ ছাপাতে দেয়নি, কিন্তু তাতে কি কোনো কিছু আটকে আছে? সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে মানুষের মন্তব্য, এবং সারা দেশে কর্মীরা, নেতারা যেভাবে জেগে উঠেছে। এই যে অপপ্রচার, শেখ হাসিনা বেঁচে নেই, সেটার তো কাল জবাব হলো। আমি তো নিজেই এই মাসে দেখা করেছি, আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি, এবং শেখ হাসিনার যে মেন্টাল স্ট্রেংথ, তার যে কথাবার্তা, এটা সারা দেশবাসীকে উজ্জীবিত করেছে। নেতাকর্মীদের তো করেছেই, কিন্তু ওই যে বললাম 18 কোটি মানুষের দেশ, কিন্তু সারা পৃথিবীতে এই ভাষণ নিয়ে এমন একটা আগ্রহ তৈরি হয়েছে যে, এবং যেহেতু ইংরেজিতে হয়েছে সেহেতু সারা পৃথিবীর অনেকেই এটা দেখেছে। অনেকেই বলেছেন তিনি একটু বাংলায় কথা বলতে পারতেন, গ্রামের লোকজন অনেকদিন অপেক্ষা করেছে এই ভাষণটার জন্য। বাংলায় পরে হবে নিশ্চয়ই, তিনি বাংলা ভাষাভাষী সাংবাদিকদের নিয়েও এরকম আয়োজন করতে পারেন। কিন্তু গতকালকের আয়োজনটা আসলে ইউনিক আয়োজন হয়েছে। শেখ হাসিনা সম্পূর্ণ সার্থক, তিনি সফল হয়েছেন, আর সরকারের গালে চপেটাঘাত পড়েছে। তিনি না পেরেছেন দেশবাসীকে এই ভাষণ থেকে বঞ্চিত করতে। বাংলাদেশের কিছু মিডিয়া ছাপায়নি, হু কেয়ার্স। আমাদের সোর্স নিউজ বাংলায় আমরা ডিটেইল নিউজ করেছি, আপনারা দেখতে পারেন। গতকাল আমি অনেক কথা বলেছি, কিন্তু গতকাল পুলিশ হত্যা দিবসও ছিল। 64টা থানায় আক্রমণ করা হয়েছে, অসংখ্য পুলিশ হত্যা করা হয়েছে। এই সংখ্যাটা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। সরকার বলেছে 44 জন, কিন্তু বাস্তবতায় এটা অনেক বেশি। মানে এটা 700-800 থেকে শুরু করে 3200, এরকম একটা রেঞ্জ। এবং অনেক পুলিশ আজ পর্যন্ত তারা ফিরে আসেনি, তাদের হত্যা করা হয়েছে না কোথায় আছে জানা যায়নি। এবং এই পুলিশ হত্যার বিচার আজ হোক কাল হোক বাংলার মাটিতে কিন্তু হবেই। এবং সরকার যদি কখনো বাটে পড়ে, তাহলে এই পুলিশের চোখ উল্টাতে খুব বেশি সময় লাগবে না। একজন গর্ভবতী কনস্টেবল, তাকে সিরাজগঞ্জে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর এই প্রতিটা মৃত্যু, এর সাথে তো ওই পরিবারের ট্র্যাজেডি জড়িত। অনেক অনেক করুণ কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। পুলিশ হত্যার বিচার চাই। কালকে আমি বলেছিলাম এই সাংস্কৃতিক বাটপার ফারুকি, সে কবরের টাকা মারছে 21 কোটি টাকা।
কিন্তু আমি বলেছি, এটা আপনি বিশ্বাস করেন বা না করেন, আজকে কিন্তু ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, তিনিও বলেছেন যে এই জুলাই শহীদ যারা হয়েছে তাদের ভাষায় তাদের কবর বাধাই করা, সংরক্ষণ করা, এগুলোর জন্য 2 লাখ টাকা করে বাজেট ছিল। কোনো কবর নাকি সেই অর্থে সংরক্ষণ করা হয়নি এবং পুরো টাকাটা লোপাট করেছে। এবং ইশরাক হোসেন বলেছে যে এত 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 চুরি হয়েছে যে সেটা বললে আর মুখ থাকবে না। এই চুরির টাকা কিছুটা অস্ট্রেলিয়া এসেছে। ফারুকি এবং তিশা তার আত্মীয়র মাধ্যমে 4টা প্রপার্টি কিনেছে, বাড়ি এবং অ্যাপার্টমেন্ট। এই যে তারা আসছিল, এসে বেশ কিছুদিন ছিল, চাকরি খুঁজে গেছে, 4টা সম্পত্তি কিনেছে, আর ওদিকে বাংলাদেশে তাদের চুরি একের পর এক ফাঁস হচ্ছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, গত কয়েকদিন ধরে রাজপথে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক মারামারি কাটাকাটি হচ্ছে। ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের, কিংবা বিএনপির দুটো গ্রুপের, অথবা অন্যান্য যে ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে যাদেরকে কেউ কেউ আওয়ামী লীগ বলে ট্যাগ দিচ্ছে, তাদের সঙ্গে বৈষম্য বিরোধী কিংবা জুলাই যোদ্ধা কিংবা এনসিপি, তাদের অসংখ্য সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, সেখান থেকে পার হয়ে আপনি যদি ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বর যান, যেখানে বকশীবাজার, তারপরে পুরনো ঢাকা, তারপর ঢাকা বোর্ড, এই এলাকা, যেটা সামনেই রয়েছে বুয়েট, এখানে প্রচন্ড মারামারি হয়েছে। এবং সেই মারামারি এমন পর্যায়ে হয়েছে যে সেই মারামারি ফিরাতে গিয়ে ঐতিহ্যবাহী ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল স্বয়ং মারাত্মকভাবে আহত হয়েছেন, মানে তিনি পিটুনি খেয়েছেন। আমরা প্রচলিত ভাষায় সাধারণত যেটিকে বলি কুত্তা পিটুনি। তো কুকুরকে পিটাতে আসলে আমি ওইভাবে নিজে কখনো দেখিনি। আমার জীবনে আসলে কখনো পাগলা কুকুরও দেখা হয়নি। আমরা কুকুর পুষি না, গ্রামে যে নেড়ি কুকুরগুলো আছে, আমি সবসময় ছোটকালে বা আমার মহল্লাতে আমি দেখেছি এগুলো কখনো ডিস্টার্বিং না। আমি দীর্ঘদিন ঢাকা কলেজের সেই নাইম রোডে থেকেছি। ওই নাইম রোডের মধ্যে মানে 3-4টি গ্রুপ ছিল কুকুরদের। একটা গ্রুপ ঢাকা কলেজের মধ্যে থাকতো 10-12 জন, 10-12টা কুকুর। আর একটা নাইমের ভেতরে থাকতো একটা গ্রুপ, আর একটা গ্রুপ থাকতো হলো আমাদের বাসার সামনে, আর একটা গ্রুপ হলো ওই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা কলেজের মধ্যে একটা গ্রুপ, নাইমের মধ্যে একটা গ্রুপ, আর আমাদের মহল্লার 4টে কুকুরের গ্রুপ ছিল। এক একটা গ্রুপে 4টা, 5টা, 6টা করে কুকুর। তো এরা মানে কি করতো, প্রথমত যখন কাজ থাকতো না, নিজেরা মারামারি করতো, নিজেরা মারামারি করতো। এবং মারামারি ঘেউটাই বেশি। এক গ্রুপ আর এক গ্রুপকে তাড়া দিত, ভেস্কি দিত, এই গ্রুপ। এবং এগুলো নিয়ে সাধারণত কি নিয়ে তাদের ঝগড়াঝাটি হতো এটা বোঝা যায় না। এবং এখানে কুকুরদের একটা স্বভাব ছিল, যেমন ঢাকা কলেজের কুকুরগুলো যেগুলো মহিলা কুকুর, এরা ঢাকা কলেজের কুকুরদের সাথে সম্পর্ক রাখতো। এরা কখনো গিয়ে পরকীয়া প্রেমের জন্য সে নাইম রোডে যেত না, কি বন্ধ করা হতো না। এটা যে নারী সংক্রান্ত কোনো যুদ্ধ কুকুরদের মধ্যে হতো না, আমি দেখিনি কখনো। বরং ওদের মধ্যে যখন মারামারি হানাহানি কাটাকাটি হতো, তখন ওই যে গ্রুপের নারী এবং পুরুষ তারা সম্মিলিতভাবে প্রতিপক্ষকে আক্রমণ করতো। এবং সেই আক্রমণে তারা কখনো কোনো মানুষকে আক্রমণ করেনি। মানুষরা বরং সেটা দেখে ওদের সেই তাড়িয়ে দিত, বা ওদের মধ্যে একটা বিবাদ হলে ওইটা মীমাংসা করার চেষ্টা করতো মহল্লাবাসী।
দ্বিতীয় যে কাজটি তারা করত, অসাধারণ সেই কাজটি এখনো তারা করছে, সেটি হলো তারা ওই মহল্লার প্রতিটি মানুষকে চিনত, এমনকি ঢাকা কলেজের প্রতিটি ছাত্রকে চিনত, এবং দিনে রাতে কোনো অবস্থাতেই তাদের পরিচিত কোনো মানুষ যখন সেখান দিয়ে যেত একটু শব্দ করতো না। এবং ওই রাস্তায় এই কুকুরগুলো থাকার কারণে সেখানে পুলিশের দরকার হতো না, চুরি ডাকাতি ছিনতাই প্রশ্নই আসে না। বরং ওই গলিতে যদি কোনো অপরিচিত লোক, এমন একটা রিক্সাও যেত, তাদেরকে অ্যাটলিস্ট 5 বা 4 বার, মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা কলেজের ওই পিছনে যে হোস্টেল, সেখানে নাইম রোডের সামনে এবং ওই আমাদের বাসার সামনে এই কুকুরের যে ব্যারিকেড, ঘেউ ঘেউয়ের মুখোমুখি হতে হতো, এবং বহু মানুষ ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে যেত। ফলে এই কুকুরদেরকে মারবে, মানে যেটাকে আমরা কুত্তা পিটাই বলি, মানুষ ঐক্যবদ্ধ হয়ে এইভাবে একটা পাগলা কুকুরকে মারবে, আসলে এগুলো আমরা প্রবাদে এইভাবে পড়ি বা বলি, কিন্তু আমি আমার জীবনে কখনো দেখিনি। আর একটা মার আছে যেটা আমরা শুনেছি, সেটা হলো মানে সাপকে যেভাবে পিটিয়ে মারে ওভাবে। ওসব আমি আমার জীবনে কোনো সাপকে ওইভাবে মারতে দেখিনি। তবে লগি বৈঠার যে মারামারি হলো, সেই সময়টাতে আসলে লগি দিয়ে বৈঠা দিয়ে যেভাবে প্রতিপক্ষকে পিটানো হয়েছে, যেভাবে মৃত মানুষের লাশের উপরে যেভাবে উল্লাস নৃত্য করা হয়েছে, এবং এই ঘটনা একবার দুইবার নয়, এই ঘটনা বহুবার ঘটেছে এবং এটা বেড়েই চলেছে। ফলে এই যে কুকুরকে পিটনি দেওয়া বা কুত্তার পিটনি, এটার সঙ্গে আসলে আমরা যেহেতু প্রবাদে আছে যে আমি শব্দটা ব্যবহার করেছি, কিন্তু ইন জেনারেল সাম্প্রতিক কালে যে মারামারিগুলো হচ্ছে, সেই মারামারিগুলো কিছুর সাথে কিছুর তুলনা করা যায় না। এই বাংলা এটা কখনো হয়নি। আপনি ঢাকা আলিয়া মাদ্রাসা, যেটি পাক ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম সরকারি প্রতিষ্ঠান, এবং এটা একসময় কলকাতা আলিয়া ছিল। যখন দেশ ভাগ হলো, তখন কলকাতা আলিয়ার একটা অংশ ঢাকা আলিয়া হিসেবে ঢাকাতে স্থাপিত হলো, এবং ওখানে যে বইপত্র আছে, প্রাচীন বইপত্র, এত প্রাচীন বইপত্র ঢাকা আলিয়াতে যা আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়তে নেই, কিংবা আমাদের জাতীয় গ্রন্থ কেন্দ্রে নেই, ন্যাশনাল লাইব্রেরিতেও নেই, ন্যাশনাল আর্কাইভেও নেই, যেটা ঢাকা আলিয়া মাদ্রাসাতে আছে। এখন এখানে যেভাবে মানুষ মারামারি করছে, কখন আগুন লাগিয়ে, হালাকু খান যেভাবে বাগদাদের বাইতুল হিকমা, পৃথিবীর সর্বকালের সেরা লাইব্রেরি ছিল, এটা মানব জাতির ইতিহাসের একটা অমূল্য সম্পদ। পৃথিবীর দুটো সম্পদ আমরা নষ্ট করে ফেলেছি। একটা হলো আলেকজান্দ্রিয়ার তে আগুন লাগিয়ে মিশরের একটা লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় যেটা আছে সেটা হলো হালাকু খান 12শো শতাব্দীতে বাইতুল হিকমা, যেটা বাগদাদে ছিল। আরেকটা লাইব্রেরি ছিল, খুব বিশাল লাইব্রেরি, সেটা হলো আলেকজান্ডারি কাজটি করেছিলেন। দারায়ুস সম্রাট, যেটা সাইরাস দ্য গ্রেট, তিনি যে পার্সিপোলিস প্রতিষ্ঠা করেছিলেন, সেই পার্সিপোলিস নগরীতে সবচেয়ে বড় একটা লাইব্রেরি ছিল, প্রাচীন দুনিয়ার সেই লাইব্রেরি, অসাধারণ একটা লাইব্রেরি, সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এই যে প্রাচীন সভ্যতা, আমরা 10,000 বছরের পুরনো সভ্যতা আমরা খুঁজে পাচ্ছি না, এখন পাহাড়ের ভিতর থেকে খুঁজে পেতে হচ্ছে, বাট এগুলো কিন্তু লাইব্রেরিতে সংরক্ষিত ছিল। তো আলেকজান্ডারের জামানাতে বড় লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে। বা হারুন আর রশিদ, খলিফা আল মামুন থেকে শুরু করে মধ্যযুগের যত কালেকশন, সেইগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে যে ব্রিটিশ লাইব্রেরি আমরা বলি বা ফ্রান্সের যে লাইব্রেরি বলি, এর চাইতে বাইতুল হিকমা অনেক অনেক এনরিচ ছিল, সেই লাইব্রেরিগুলো আমরা নষ্ট করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে এই যে রাজনৈতিক হানাহানি মারামারি হয়, এই মারামারির ফলে যদি কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে কেউ আগুন লাগিয়ে দেয়, শাহবাগ জাতীয় যে পাঠাগার আছে আমাদের, এখানে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, কিংবা ঢাকা আলিয়ার
পাঠাগারে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, সর্বনাশ হয়ে যাবে, আমাদের যতটুকু ঐতিহ্য আছে শেষ হয়ে যাবে। ওটাকে তখন আপনি কুত্তার পিটনের সঙ্গে যদি তুলনা করেন, কুকুরও লজ্জা পেয়ে যাবে। এই সময়টাতে যেভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পরস্পরের বিরুদ্ধে মারামারি করেছে, এবং একটা মারামারি শান্তা ফারজানা নামে এক ভদ্র মহিলা, সেই ভদ্র মহিলাকে সেই জুলাই যোদ্ধা যে কোনো কারণে তিনি রাগ সামলাতে পারেননি, তো সে ভদ্র মহিলার সাথে ঝগড়া করতে করতে গিয়ে কয়েকদিন আগে তাকে আচ্ছা মতো চল বসিয়ে দিয়েছে। তো শান্তা ফারজানা এবং তার জামাই হলো মমিন মাহাদি, এরা দুজন এখন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এরা গত কয়েকদিন ধরে বেশ কিছু অপ্রিয় কথাবার্তা বলছিলেন, যেগুলো এই জুলাই আগস্ট মাসে যারা জুলাই যোদ্ধা তাদের খুব ইগোতে লেগেছে। ফলে তারা রাগ সামাল দিতে না পারে এই মহিলার সাথে ঝগড়া করতে গিয়ে গালের উপর চল বসিয়ে দিয়েছে। আবার সেই শান্তা ফারজানা এবং তার জামাই যখন প্রেস ক্লাবের সামনে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতেছিল, তাদেরকে প্রতিহত করার জন্য ওই আগের বার যে থাপ্পড় দিয়েছিল সেই লোক এসে সেখানে একাই তাফালিং করার চেষ্টা করলো 2-3 জন লোক নিয়ে। আর প্রতিপক্ষ শান্তা ফারজানা, তাদের সাথে লোক ছিল 20-25 জন। ফলে ওখানে একটা মারামারি হলো। ফলে একেবারে সেই যে জুলাই যোদ্ধা যিনি ছিলেন বেশ মোটা তাজা, তাকে বেদম ভাবে পিটানো হলো, একদম সাপের মতো করে চিৎ করে শোয়ায় আচ্ছা মতো এই শান্তা ফারজানা পিটালো। এবং সে যে কি পিটুনি, পিটাচ্ছে, গালাগালি দিচ্ছে, লাফাচ্ছে, এবং মানে রীতিমতো আর যে ভদ্রলোক মার খেলো সে ওরে মা গো বাবা গো বলে চিৎকার পারতে পারতে, বাঁচাও গো বলতে বলতে একটা সময় মানে সে যে চিৎকার করবে সেই চিৎকার করার শক্তি সে হারিয়ে ফেললো। এর মধ্যে যেটা হলো সেটা হলো ওই জুলাই যোদ্ধার যারা সহযোগী তারাও এসে গেল, আবার আরেক দফা মারামারি হলো। এবং সেই মারামারিতে শান্তা ফারজানা এবং তার হাজব্যান্ড তারা আহত হলো, তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেল, ওখানে আরেক দফা শেষা। এবং সেখানে যেভাবে ঢাকা মেডিকেলে সন্ত্রাস করা হলো, মারামারি করা হলো, মারামারি করার পরে এরপর পুলিশ তাদেরকে এসে উদ্ধার করলো না, আনসারও তাদেরকে উদ্ধার করলো না, পুলিশ আবার তাদেরকে নিয়ে এখন কারাগারে ঢুকিয়ে রেখেছে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মারামারি হলো, সেখানে শিবির ছাত্রদল মারামারি করলো, ছাত্রদল এখানে জয়লাভ করলো, শিবির যারা লোকজন তারা পালানোর চেষ্টা করলো। তারপরে সেই মারামারি থেকে বাঁচার জন্য অনেকে সেই বিভিন্ন হাসপাতালে আশ্রয় নিল, সেখানে গিয়ে ছাত্রদলের লোকজন মারলো, ভীষণ রকম সে কি মার। তারপর এই মারামারি আবার ছড়িয়ে পড়লো সেই যাকে বলা হয় ঢাকা আলিয়া মাদ্রাসাতে। সেখানে যুবদল নেতা নয়ন মানে সেই নিজের দলের যারা লোকজন তাদেরকে অর্গানাইজ করার জন্য তিনি লাঠি হাতে হেলমেট মাথায় দিয়ে মানে রীতিমতো যুদ্ধের বেশে সেখানে উপস্থিত হয়ে তিনি সেই লড়াইয়ের নেতৃত্ব দিলেন এবং সেখানে বিজয়ী হলেন। আবার অন্যদিকে এই যে ঢাকাতে যে জগন্নাথে এবং আলিয়াতে যে মারামারিগুলো হলো, এই মারামারির ধারাবাহিকতায় দুটো ঘটনা ঘটলো। ঢাকার বাইরে যে মারামারিটা প্রথম শুরু হয়েছিল রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর, আবু সাইদ যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, সেখানে শিবির ছাত্র দলের লোকদেরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দিল। কিন্তু ঢাকাতে যখন জগন্নাথ এবং আলিয়াতে ছাত্রদল সফল হলো, তখন ওখানকার ছাত্রদলটা রিঅর্গানাইজ হয়ে আবার ক্যাম্পাসের দখল নিল এবং ছাত্রদলকে সেখান থেকে বের করে দিল, ছাত্র শিবিরকে বের করে দিল। এই যখন অবস্থা হলো, ঠিক সেই সময়টাতে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তেজিত দেখা দিল। এটা 4 তারিখের ঘটনা, আগস্ট মাসের 4 তারিখের ঘটনা। একদিকে ছাত্রদল মিছিল করছে, অন্যদিকে শিবির মিছিল করছে, এবং যে কোনো সময় সংঘর্ষ হলে রাজশাহীতে রক্তের বন্যা বয়ে যেত। এর কারণে ওখানে শিবির জামাতের প্রচুর শক্তিমত্তা রয়েছে শহরে এবং শহরের বাইরে। তো ওখানে যদি ছাত্রলীগ আবার শিবিরের সাথে মিশে যায় বা ছাত্র দলের সাথে মিশে যায়, তাহলে ওখানে রক্ত গঙ্গা বয়ে যাবে। কিন্তু ওটা 5 তারিখ করে যে আজকে সারাদিনে ওটা স্টপ ছিল। এর মধ্যে আবার 4 তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 5 তারিখে ওদের মারামারি হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়েছে ছাত্র
শিবিরের মধ্যে আর ছাত্র দলের মধ্যে। এখন এই মারামারি যদি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শুরু হয়ে যায় বৃহস্পতিবারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুরু হয়, এখানে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই তিনটি প্রতিষ্ঠানে যদি এই মানে হানাহানি মারামারি বেড়ে যায়, কেটে যেতে রাজনৈতিক নেতৃবৃন্দ ইচ্ছা করে এটা দমাতে পারবেন না। এ কারণ হলো আমাদের এই তারুণ্য, মানে এটা বাঁধ ভাঙা জোয়ারের মতো, একবার যদি বাঁধ ভেঙে যায় তাদেরকে আর আটকানো যায় না। যখন আটকানো যেত, যে টাইম লিমিট ছিল, টাইম ফ্রেম ছিল, সেটা সরকার বা রাজনৈতিক দলগুলো তারা চেষ্টা করেনি। এর ফলে কি হলো, সমস্ত রাজনৈতিক যারা পক্ষ বিপক্ষ তাদের মধ্যে হানাহানি ছড়িয়ে পড়েছে। এর আগে মানে এই যে মারামারি যে বললাম, এটা হলো আগস্ট মাসের 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ। এর আগে এনসিপির যখন পদযাত্রা হচ্ছিল, মারামারি হলো হবিগঞ্জে, মারামারি হলো গোলাপগঞ্জে, সিলেটের গোলাপগঞ্জে। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, সার্জিস সহ বেদম মারের শিকার হলেন। তার প্রেক্ষিতে আবার এই যে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে এটা শুরু হয়ে গেল। এখন আগামীতে এই যে জুলাই 36 বিপ্লব, মানে 36শে জুলাই পার হয়ে গেল। এখন আগস্ট মাসের 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ পরবর্তী যে দিনগুলো আছে, সেই দিনগুলোতে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হয়, তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা আমরা বঙ্গভবনে দেখেছি। বঙ্গভবনে এখানে যে বিশৃঙ্খলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এখানে পরস্পর বিরোধী দুই পক্ষ, তারা বঙ্গভবনে বসে যেভাবে পরস্পরের দিকে তেড়ে আসছে, মারামারি শুরু হয়ে গেছে। বিদেশি যারা ছিলেন, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন রাষ্ট্রদূত যারা ছিলেন, তারা রীতিমতো সন্ত্রস্ত হয়ে ভয়ে সেখান থেকে হুড়মুড় করে যেভাবে দৌড়ে পালালেন, বঙ্গভবন থেকে পালালেন, সবচেয়ে নিরাপদ জায়গা, সবচেয়ে স্যাক্রেড জায়গা, পবিত্র জায়গা, যেখানে রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি থাকেন রাষ্ট্রপতি রূপে, এবং এখন যিনি আছেন মেজর হাফিজ, বর্ণাঢ্য ব্যক্তিত্বের অধিকারী, পলিটিক্যাল ক্যারিয়ার অধিকারী, যার সঙ্গে একটি গণতান্ত্রিক সরকারের সমর্থন আছে, এবং যিনি একজন নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের স্পিকার, 7 টাইমস তিনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, তার বাবা এমপি ছিলেন 4 বার। তো সেই মানুষটি যখন বঙ্গভবনের নেতৃত্বে, তিনি তো শাহাবুদ্দিন চুপ্পু নন কিংবা অন্য কোনো ব্যক্তি নন, একজন একেবারে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক। তিনি বাংলাদেশের একজন কৃতি ফুটবলার, ক্যাপ্টেন, জাতীয় দলের ক্যাপ্টেন। মানে মেজর হাফিজ সবকিছু বাদ দেন, একজন ফুটবল প্লেয়ার হিসেবে তার কোটি কোটি ভক্ত দর্শক আছে। এইরকম একজন মানুষ বাংলাদেশে যদি আপনি ধরেন রাষ্ট্রপতি পদে, এত বর্ণাঢ্য ক্যারিয়ার, ব্যক্তিত্ব, সফলতা, সাহস, শক্তি, এরকম একজন মানুষ যখন রাষ্ট্রপতির চেয়ারে, ঠিক সেই সময়টাতে বঙ্গভবনে যখন এরকম মারামারি হয়, যেখানে মিলিটারি আনডান, সেখানে কি রাষ্ট্রপতির প্রেসিডেন্সিয়াল যে গার্ড রেজিমেন্ট, পিজিআর ছিল না, সেখানে কি এসএসএফ ছিল না, পুলিশ ছিল না, সবাই আনডান, যারা বিদেশি কূটনীতিবিদদেরকে প্রোটেকশন দিতে পারলো না। ওখানে প্রোটোকল, রাষ্ট্রপতি যারা প্রোটোকলে ছিলেন, তারা এই পুরো পরিস্থিতিটা মেনটেন করতে পারলেন না। এখানে এই যে বিভেদগুলো সৃষ্টি হলো, তাহলে বুঝতে হবে যে আমাদের পুরো রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, এমনকি রাষ্ট্রের যে স্পর্শকাতর যে জায়গাগুলো রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, তারপর জাতীয় সংসদ, রাষ্ট্রপতির কার্যালয়, সেনা সদর, প্রধান বিচারপতির কার্যালয়, এই জায়গাগুলো তো ভীষণ রকম সেন্সিটিভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কার্যালয়, জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলরের কার্যালয়,
মানে এই জায়গাগুলো সম্মান মর্যাদার জায়গা, সেক্রেটারিয়েটের ভিতরে, সচিবালয়ের ভিতরে। তো সেখানে যদি এরকম ঘটনাগুলো ঘটতে থাকে, মানে আগামীতে যে ঘটনাগুলো ঘটবে বা যেগুলো আশঙ্কা করা হচ্ছে, সেই তুলনায় তার সাথে অনেক বড় ঘটনা কিন্তু বঙ্গভবনে ঘটে গেছে, আলটিমেটলি ঘটে গেছে। তো এই পরিস্থিতিতে সরকার কি সফল, সার্থক? তারা কি শেখ হাসিনাকে একেবারে এয়ারপোর্টে ধরেই ফাঁসি কার্যকর করবে, নাকি হ্যান্ডকাপ দিয়ে লোকজন পাঠিয়ে শেখ হাসিনাকে একেবারে শিকল পরিয়ে বাংলাদেশে এনে সেই ফাঁসি রায় কার্যকর করবে, নাকি নিজেদের এই যে অভ্যন্তরীণ যে বিষয়াদি রয়েছে, যে ক্ষতগুলো তৈরি হয়ে গেছে, এগুলো সামাল দেবে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।